বাংলাদেশের সাথে অনুকূল সম্পর্ক তৈরি করতে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কারণ নেই। নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাকিব আল হাসান পৌঁছে গেছেন, তার দেশে ফেরা নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই। এমনকি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচার কাজ শুরু হবে। শারমিন নিরার প্রতিবেদন। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলে অভিযোগ করেন ডক্টর জাহেদ। এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত ১৭ বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই ৫ তারিখে তো তার বক্তব্য এসছে। উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। জানান, জুলাই জাদুঘরে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এ ব্যবস্থা করা হবে। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে এখনও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ইসির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না। চিফ হুইপ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট হবে, ভোটার আসন অনুযায়ী ভোট দেবেন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এর আগে সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে তার কার্যালয়ে বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সময়ে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এক অডিও ফোন আলাপে এসব কথা উঠে এসেছে। ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা এই ফোন আলাপে আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও বলা হয়। মাইনুল মারুফের প্রতিবেদন।
আমাদের লোক থাকতে হবে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। 2024-এর 19 জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদের কথোপকথন, যেখানে আন্দোলনকারীদের দমনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার কথা উঠে আসে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। ফোন আলাপে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসান মাহমুদকে নির্দেশনা দেন পলাতক শেখ হাসিনা। জবাবে হাসান মাহমুদও ইটের জবাবে পাটকেল বা টিট ফর ট্যাট নীতির কথা বলে এতে সমর্থন জানান। রাইট, এটাই টিট ফর ট্যাট। মহল্লায় চলে না, যার এলাকায় চলে যাবে। রাইট, বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং চলা, সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করা। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনার আরেক ফোনালাপে আরও কঠোর নির্দেশনার কথা উঠে আসে। আন্দোলনকারীদের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে সেখানে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ও র্যাবকে ব্যবহারের কথা বলেন তিনি। না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পাবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই নয়, এসব কথোপকথনে সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায়ও তাদের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনার কথা উঠে এসেছে। আর আমি বলছি যে যেখান থেকে গাড়ি নিয়ে আসছে সব জায়গায় র্যাব দেখি, আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আপনার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি আছে খুঁজে বার করুন। প্রসিকিউশন জানায় ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে মামলার বিচার শেষ পর্যায়ে। এই যে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে, আরও কটির শুনানি শেষ পর্যায়ে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। বিদেশে চিকিৎসা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে সরকার এবং আহত জুলাই যোদ্ধারা। ছোট বড় অপারেশন শেষে মাসের পর মাস থাইল্যান্ডে থাকতে চান না চিকিৎসাধীনরা। তারা বলছেন দেশেই থেরাপি সহ চিকিৎসার ফলো আপের নিশ্চয়তা দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন এ নিয়ে পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকের। ইতিমধ্যে বিদেশে চিকিৎসায় ৩৫০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের ৪র্থ পর্ব, ছবি তুলেছেন সাগর ফরাজি ও মাহফুজুর রহমান। বিদেশে চিকিৎসার জন্য জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের নানা রকম আন্দোলন সংগ্রামের কথা হয়তো মনে আছে অনেকের। জাতীয় অর্থোপেডিক সহ বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ কেউ গেলেই প্রথম দাবি ছিল তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবির মুখে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে ১৫৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় অন্তর্বর্তী সরকার, যাদের পেছনে এখন পর্যন্ত খরচ ৩৫০ কোটি টাকা। এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জনের ওপরে। অনেক পেশেন্ট হাঁটাচলা করতেছে, সুস্থ সবল মানুষ, ওদেরকে না পাঠায় আমাদেরকে জন্য পাঠাচ্ছেন। চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের বেশ কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথা হয় আমাদের। তারা জানান ছোট বড় অপারেশন শেষে 4 মাসের বেশি সময় ধরে তারা শুধু থেরাপি নিচ্ছেন। আমার গুলিটা বের করেছে ধরেন 6 মাস হয়েছে, 6 মাসে শুধু থেরাপি নিচ্ছে। সবকিছু আছে বাংলাদেশে, কিন্তু থেরাপি তো দেয় না। গুলি খাওয়ার পরে যে সিনিতে যে মেশিন গুলো দিচ্ছে, ওই মেশিন গুলো তো মনে করেন যে আমাদের এই জায়গা থেকে তো উন্নত মেশিন গুলো সবকিছু। সিআরপিতে আগে যারা গেছিল ফার্স্টে, তারা ওই জায়গা থাইল্যান্ডে আছে, তারা বলে যে এই জায়গাতে সিআরপি থেরাপি ভালো। আমি থাইল্যান্ডে আছি প্রায় 8 মাস, মানে 4 মাস হলো আপনি থেরাপি নিচ্ছেন। বাংলাদেশের সবথেকে সিআরপি হলো মানে বেস্ট। এখানে তো যতটুকু আছে সিআরপি তো সেম, সেখানে তো প্রায় বহুল খরচ, কিন্তু বাংলাদেশে এতটা খরচ হয় না, কথা বুঝতে পারছেন। আর এ থেরাপির পিছনে এই হাসপাতালটি থেকে শুধু মে মাসেই বিল এসেছে 25 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই বিপ্লবের পর আহত জুলাই যোদ্ধাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির যে থেরাপি যন্ত্রাংশ বিনামূল্যে সরবরাহ করেছিল চীন সরকার, সেগুলো কোথায়?
অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশ মেডিকেলকে দেওয়া সেই যন্ত্রাংশগুলো কোন অবস্থায় রয়েছে জানতে এবার আমাদের গন্তব্য বাংলাদেশ মেডিকেলের সুপার স্পেশালাইজড হাসপাতাল। আশ্চর্য, এ তো দেখছি বিরাট কর্মযজ্ঞ। দেশি হাসপাতালের এ এক বিদেশি চেহারা। চারিদিকে সব আধুনিক যন্ত্রাংশ, বিনামূল্যে রোগীদের সেবাও দিচ্ছে কর্তৃপক্ষ। এমন আধুনিক সব ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে বাংলাদেশে এবং এই সর্বাধুনিক যন্ত্রপাতিগুলো জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধাদের অর্থাৎ আহত জুলাই যোদ্ধাদের জন্যই চীন সরকার সহায়তা দিয়েছিলেন। অথচ এখন সেই জুলাই যোদ্ধারাই এই ফিজিওথেরাপি কিংবা তাদের যে চিকিৎসাগুলো তার বেশিরভাগই নিতে হচ্ছে থাইল্যান্ডে। প্রধান ফিজিওথেরাপিস্টও স্বীকার করলেন আধুনিক এই যন্ত্রাংশগুলো জুলাই যোদ্ধাদের কল্যাণেই পেয়েছে হাসপাতালটি। তাই প্রশ্নটা স্বাভাবিক, তাহলে সেই জুলাই যোদ্ধাদের কেন থেরাপি নিতে হচ্ছে দেশের বাইরে, খরচ যেখানে কোটি কোটি টাকা? জুলাই আহতদের চিকিৎসার সাথে চায়না এইড আমাদের বন্ধু রাষ্ট্র, তারা অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার চেষ্টায় এই সেন্টারটি স্থাপন হয়েছে। এই সুবিধাটা ওই সময় ছিল না, এটা শুরু হয়েছে তখনই তার আলটিমেটলি বিদেশে যাওয়া শুরু হয়ে গেছে। থেরাপির জগতে বাংলাদেশে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিআরপি হাসপাতাল। তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল, জুলাই যোদ্ধাদের থেরাপির পেছনে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে এর কি কোনো বিকল্প ছিল না? রোবোটিক যে কাজটা করবে ওই কাজটাই এখানে করি, মডিফাই করে আমরা ট্রিটমেন্ট করি যে ইকুইপমেন্টগুলো আছে। আর যে ইকুইপমেন্টের কথা লেজার বা আল্ট্রাসাউন্ড এগুলো আমাদের আছে, টেন্স, ভাইব্রেটর, এগুলি সবই আমাদের কাছে আছে। আর যদি ওয়ার্ল্ড ফিজিওতে র্যাঙ্কিং করেন আমরা কিন্তু অনেক উপরে। থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা যেসব থেরাপি নিচ্ছেন সেগুলো ঘুরে ঘুরে দেখান এই চিকিৎসক। জানান থাইল্যান্ডের চেয়ে ফিজিওথেরাপিতে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। থাইল্যান্ড তো ট্রিটমেন্টের মানে ফিজিওথেরাপিতে অনেক পিছনে আমাদের, র্যাঙ্কিংয়ে অনেক পিছনে আমাদের। 400 টাকা 350 টাকা নেই একজন পেশেন্ট একটা সেশনের জন্য, ওদের হলো প্রায় 10,000 15,000 এরকম। আমরা দিয়েছি, আপনি জেনে থাকবেন যে এর আগেও জুলাই যোদ্ধারা আমাদের এখানে সিআরপিতে সেবা নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই অকুপেশনাল থেরাপি সেবাও নিয়েছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে অকুপেশনাল থেরাপি আমাদের ফ্যাসিলিটি সর্বোচ্চটাই আমরা তাদেরকে দিতে সক্ষম। আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেলে তারা যখন চিকিৎসাধীন ছিলেন তখন তাদের উপস্থিতিতেই হাসপাতালটিতে যুক্ত হয় আধুনিক যন্ত্রাংশগুলো। তবে এখন পর্যন্ত নাকি এই আধুনিক ব্যবস্থার কোনো সেবাই পাননি তারা। এমনকি থাইল্যান্ড থেকে ফেরা রোগীরাও নাকি কোনো সহায়তা পাচ্ছেন না। রোগগুলো ঠিক আছে, এগুলো আপনার সব ইনজুরি হয়ে গেছে, তো থেরাপির মাধ্যমে এগুলো ঠিক হওয়ার চান্স ছিল। আমরা পিজি হসপিটালে গেছিলাম, যাওয়ার পর বলছি যে না, ভর্তি নেয় না, এখন আমাদের জুলাই যোদ্ধাদের ভর্তি নেয় না। কোনো এই হাত দেওয়া যায়, বাম হাত দেওয়া যায়, কোনো একটা কাজ করবো, ওই কাজটাই ওর শেষ, মানে ওর লাইফটা নষ্ট করে হারাইছে। যে মানুষের যেমন ইয়ের লোকে যুদ্ধ করে, এরকম আমরা নিজেরা যুদ্ধ করতেছি। এই বিমাতা সুলভ আচরণ কার স্বার্থে? শুধুমাত্র থেরাপির প্রয়োজনে কেন মাসের পর মাস জুলাই যোদ্ধাদের থাইল্যান্ডে ফেলে রাখা হয়? আর কেনই বা ফিরে আসার পর সরকারি হাসপাতালগুলো তাদের সহায়তা করছে না? এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড যদি মনে করে ওইখানে থেরাপি নিতে হবে নিবে, যদি মেডিকেল বোর্ড মনে করে যে না এখন তারা বাংলাদেশে এসে থেরাপি নিতে পারে, ফ্যাসিলিটি আছে, তারা বাংলাদেশে চলে আসবে। এই ব্যাপারে আমাদের কোনো সে নাই। আমার তো ওপেন ডোর, আপনি জানেন, অনেকেই হেঁটে চলে আসে, তাদের অবস্থাটা আমাকে দেখায়। আমি কিন্তু তাৎক্ষণিক ওই হসপিটালের ডিজি, ওই হসপিটালের যে প্রধান, তাদেরকে ফোন দিই। এসব অব্যবস্থাপনার দ্রুতই অবসান হবে বলে প্রত্যাশা করছেন জুলাই যোদ্ধারাও। সুমন তানভীর, ৭১, ঢাকা। এসএসসি পরীক্ষায় একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। এমপিওর সকল সুযোগ সুবিধা নিয়ে পাশের সংখ্যা শূন্য হবে তা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদৌ দিন, ভালোবাসেন, বলুন যে না তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে। এই পরীক্ষাটি কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনে শেষ অধ্যায়? নিশ্চয়ই না।
আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই, তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে? এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা 17 আগস্ট পর্যন্ত খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফলাফল পুনঃপরীক্ষার আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষার জন্য প্রতি বিষয়ে 150 টাকা ফি দিতে হবে। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে SMS করেও এই আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে একবার ফি জমা দিলে তা আর বাতিলের সুযোগ থাকছে না। এর আগে সোমবার এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 19 বছরের মধ্যে এবারই পাশের হার সর্বনিম্ন। গেল 7 বছরের মধ্যে এবারই প্রথম পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এই বোর্ডে পাশের হার 58.05%। গতবারের তুলনায় যা কমেছে 9.02%। তবে ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চিত্রটা কিছুটা হতাশার। গেল 7 বছরের মধ্যে এবারই প্রথম কমেছে পাশের হার। এবার বোর্ডে পাশের হার 58.05%। গতবারের তুলনায় কমেছে 9.02%। ফেল হওয়ার কারণ হচ্ছে মূলত সচেতনতার অভাব। মানে আমাদের গ্রাম্য অঞ্চলে আসলে অভিভাবকরাও একটু অসচেতন এবং তার পাশাপাশি শিক্ষক যারা আছে এদেরও কিছু গাফিলতা আছে। বিদ্যালয়ে এমপিওভুক্ত টিচার সংখ্যা কম, মোট 4 জন। যদি আরো এমপিওভুক্ত টিচার সংখ্যা বেশি হতো তাহলে পাঠদান আরো ভালো হতো। শুধু পাশের হার কমাই নয়, 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশই করেনি। আর এই সময়টা একটু কাজের সময়, তারা পড়ালেখা হয়তো ভালো করেনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি তাদের ভালো করার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য। অনেক স্টুডেন্ট নৈবিত্তিকে এবং ফিজিক্সে অনেক স্টুডেন্ট ফেল করছে। তো আমরা প্রত্যেকই লজ্জিত। তবে হতাশার এই চিত্রের বিপরীতে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মেয়েটা তো আজকে রেজাল্ট হইলো, খুব খুশি হয়েছে, গোল্ডেন জিপিএ 5 পাইছে। ওর বাবার অনেক স্বপ্ন, স্যারদের অনুপ্রেরণা অনেক। ভালো মানুষ, সুন্দর মানুষ হওয়ার জন্য তার একাডেমিক শিক্ষার পাশাপাশি তার উপকারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও দরকার। রংপুর জেলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজেও রয়েছে ঈর্ষণীয় ফলাফল। প্রতিষ্ঠান দুটিতে পাশের হার 99.30%। আমাদের এখানে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করে, আমরাও তাদেরকে চাপের মধ্যে রাখি। ভালো করার জন্য যে পরামর্শগুলো দেওয়া দরকার আমরা চেষ্টা করি সেগুলো দেওয়ার, যাতে করে তারা শুধু ভালো রেজাল্টেই করবে না, নৈতিক শিক্ষা দেওয়ারও আমরা চেষ্টা করি, যাতে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারে। ভালো ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আর শিক্ষকদের প্রত্যাশা এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সামগ্রিক ফলাফলে যখন পাশের হার কমেছে, তখন রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল কিছুটা স্বস্তি দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। হাসান আহমেদ, 71। সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকেও। এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলনীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন সবার সাথেই আলোচনা করা হবে। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না, ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই, জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো।
সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এখন আমি যদি দল বলি, এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেই জন্য তাদের রাখা হয় না, সেই জন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি কমা সেমিকলন, শব্দ অক্ষর বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন সকল দল ঐক্যমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে সেটা আইনগতভাবে বৈধ হবে। সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাও আইনগতভাবে বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকেও। এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলনীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন সবার সাথেই আলোচনা করা হবে। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না। ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই, জানানোর আগে নাম ঘোষণা হয়েছে। বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এখন আমি যদি দল বলি, এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেই জন্য তাদের রাখা হয় না, সেই জন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি কমা সেমিকলন, শব্দ অক্ষর বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন সকল দল ঐক্যমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে সেটা আইনগতভাবে বৈধ হবে। সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাও আইনগতভাবে বৈধ হবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কথা বলছেন ইসি সচিব। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনে নেব তার বক্তব্য। নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভোট কোথায় নেওয়া হবে। আপনারা জানেন যে 20 তারিখ 20 আগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যার মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার। এবং
আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে, কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। এবং আমরা আপনার যে কজন লাগে ওটা এখন কাউন্ট করি নাই, ঠিক করি নাই, 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিংয়ের ব্যবস্থাটা করব। এবং কাউন্টিংয়ের পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা, বৈধ কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা জানা মানে প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে, এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যে সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এটা হচ্ছে আজকের এই প্রস্তুতিমূলক আলোচনা। শুরুতে আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে, আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। এই হচ্ছে মোটামুটিভাবে এটা। আর আমরা এখান থেকে সহায়ক কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনা আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে। আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সহায়কারী কর্মকর্তা দিবেন। নির্বাচন কমিশনে ব্রিফিং চলছে, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।